বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবগত আছো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ইউনাইটেড আইডিয়াল কলেজের ব্যবস্থাপনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমি অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। সুস্বাগতম। শীতের সকালে শিক্ষক পরিচিতি হিসেবে আমার ছবি এখানে দেয়া আছে। কাজী আবু নাঈম, প্রভাষক ব্যবস্থাপনা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 0172054962। ইমেল নাম্বার kaziabunaim@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শিক্ষা পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারলাম। আমি আবারও বলছি, শিক্ষক পরিচিতি হিসেবে আমার ছবি দেওয়া আছে। কাজী আবু নাঈম, প্রভাষক ব্যবস্থাপনা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 0172054962। ইমেল kaziabunaim@gmail.com। নেক্সট আমরা জানব পাঠ পরিচিতি। বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। পত্র দ্বিতীয়, বিষয় কোড 278-278। অধ্যায় ষষ্ঠ, নেতৃত্ব, শ্রেণী একাদশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদান পরিস্থিতির সঙ্গে জানলাম। আমি আবারও বলছি, বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 278-278। অধ্যায় ষষ্ঠ, নেতৃত্ব, শ্রেণী একাদশ। নেক্সট, আজকের পাঠ। নির্দেশনার কৌশল। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকের পাঠ সম্পর্কে জানলাম কি? নির্দেশনার কৌশল। শিকনফল। নির্দেশনার ধারণা বলতে পারবে। 2, নির্দেশনা কি তা বলতে পারবে। 3, নির্দেশক কৌশল বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিকনফল সব জানলাম। তারপর আমি আবারও বলছি, 1, নির্দেশনার ধারণা বলতে পারবে। 2, নির্দেশনা কি তা বলতে পারবে। 3, নির্দেশনার কৌশল বর্ণনা করতে পারবে। নির্দেশনার ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা এই ছবিটি নিশ্চয়ই জানো। ইনি একজন আদর্শ নেতা। এই নেতা তার কার্যক্রম সম্পর্কে দলীয় নেতা কর্মীদের একটি বিশাল জনসভার মাধ্যমে নেতাদের করণীয় কাজ সম্পর্কে যে কথোপকথন বলে তাদেরকে বলছেন, সেইটি আছে নির্দেশনার ধারণা। নেক্সট,
একটি ছবি দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি মাইকের ভিতর দিয়ে তার অধীনস্থ কর্মীদের করণীয় কাজ সম্পর্কে যে নির্দেশ দিচ্ছে কী করতে হবে সেই সম্পর্কে তাদের যে অর্ডার বা নির্দেশ, সেইটা হচ্ছে নির্দেশনা ধারণা। তাহলে আমরা নির্দেশনা ধারণা সম্পর্কে দুটি ছবি থেকে বুঝতে পারলাম যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মীদের করণীয় কাজ সম্পর্কে যে আদেশ, নির্দেশ, উপদেশ দেন তা হচ্ছে নির্দেশনা। আর এটি ছবি থেকে আমরা নির্দেশনা ধারণা সম্পর্কে জানতে পারলাম। নেক্সট, নির্দেশনা কি? প্রিয় শিক্ষার্থী, নির্দেশনা কি সে সম্পর্কে আমরা জানব। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের করণীয় কাজ করার জন্য যে আদেশ, নির্দেশ, অনুরোধ, পরামর্শ, উৎসাহ, তিরস্কার ইত্যাদি প্রদান করে তাকে নির্দেশনা বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে নির্দেশনা সম্পর্কে আমরা যে ধারণাটা জানলাম সেটা হচ্ছে কি, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের করণীয় কাজ সম্পর্কে যে আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ, উৎসাহ, তিরস্কার ইত্যাদি প্রদান করে তাকে নির্দেশনা বলে। প্রিয় শিক্ষার্থী, মার্শাল ই ডিমক নির্দেশনা সম্পর্কে বলেছেন, দি হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিরেক্টিভ ফাংশন হুইচ ইনভলভ ডিটারমাইন দ্য কোর্স, giving order and instruction for providing dynamic leadership। অর্থাৎ নির্দেশনা হলো প্রশাসনের হৃৎপিণ্ড যা কর্মপন্থা নির্ধারণ, আদেশ ও নির্দেশ দেওয়া এবং গতিশীল নেতৃত্বের সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নির্দেশনার প্রদানের ক্ষেত্রে অধীনস্থ কর্মকর্তা তার করণীয় কাজ সম্পর্কে যে আদেশ, নির্দেশ, অনুরোধ, পরামর্শ ইত্যাদি প্রদান করে সেটা হচ্ছে নির্দেশনা। এখানে কতগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলতে চাচ্ছে প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীদের করণীয় কাজ সম্পর্কে যে আদেশ প্রদান করা হয় সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থ কর্মীদের। উপদেশ দেয় সাধারণত অধীনস্থ নিচের কর্মীরা উপরের কর্মকর্তার কোনো বিষয় বলার জন্য তাকে উপদেশমূলক কাজ করে। যেমন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় পোস্ট এবং সর্বময় ক্ষমতা অধিকারী গণতান্ত্রিক সরকার হিসেবে, তাই প্রধানমন্ত্রীর নিচে যে বা যারা থাকবে তাকে কোনো করণীয় কাজ করার জন্য তাকে উপদেশ হিসেবে পরামর্শ দেন, এইটা হচ্ছে সেটা হচ্ছে উপদেষ্টা। অনুরোধ, সাধারণত অনুরোধ হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তো অধীন কর্মীদের কাজ করাতে নির্দেশ করে, কিন্তু সমপর্যায় ব্যক্তিরা একে অন্যের দ্বারা কোনো কাজ করার জন্য সে কাজটা যাতে হয় তার জন্য অনুরোধ করে বলা হয়, তাই অনুরোধ। পরামর্শ, সাধারণত পরামর্শটা এটা সকল শ্রেণী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দিতে পারে, তাই পরামর্শ। উৎসাহদান সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থ কর্মীদেরকে করণীয় কাজ সম্পর্কে যে সাহস যোগায় উৎসাহবুঞ্জ কথা, সেগুলো হচ্ছে উৎসাহদান। তিরস্কার সাধারণ শাস্তিমূলক কোনো কাজের জন্য, তাই হতে পারে আর্থিক, অনার্থিক, শারীরিক, মানসিক ইত্যাদি ক্ষেত্রে। এগুলো আছে নির্দেশনা। আর এই আলোকে যদি কোনো কাজ হয় বা হয়ে থাকে তখন সেটা নির্দেশনা আওতাভুক্ত হবে বা নির্দেশনা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে মার্শাল ই ডিমক যে কথা বলেছেন সেটা হচ্ছে দ্য হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিরেক্টিভ ফাংশন হুইচ ইনভলভ ডিটারমাইনিং দ্য কোর্স অফ গিভিং অর্ডার অ্যান্ড ইনস্ট্রাকশন ফর প্রোভাইডিং ডাইনামিক লিডারশিপ। এর অর্থ হচ্ছে নির্দেশ হলো প্রশাসন হৃৎপিণ্ড যা কর্মক্ষমতা নির্ধারণ, আদেশ, নির্দেশ দেওয়া এবং গতিশীল নেতৃত্বের সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থী, এখানে গতিশীল নেতৃত্বের সাথে জড়িত যে কথাটা বলা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা কর্মী কোনো না কোনো নেতা বা কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করে থাকে। আর নেতা
ওই করণীয় কাজ করার জন্য তাকে যে ধরনের কার্যকলাপ পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে সেটা যদি জোরালোভাবে বা গতিশীলভাবে বা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় তখন সেটা গতিশীল নেতৃত্বের সাথে জড়িত হয়ে যাওয়া গতির নেতৃত্ব হিসেবে পরিগণিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নির্দেশনা সম্পর্কে যে তথ্য পেলাম বা ধারণা পেলাম তাতে আমাদের আর বুঝতে বাকি থাকলো না নির্দেশনাটা কি বা কাকে বলে। নেক্সট আমরা জানবো নির্দেশনার কৌশল। সাধারণত নির্দেশনার কৌশল 7 ভাবে দেওয়া হয়। আদেশ বা নির্ধারিত নির্দেশনা, 2 তত্ত্বাবধানমূলক নির্দেশনা, 3 যোগ্যতা ভিত্তিক নির্দেশনা, 4 নেতৃত্ব ভিত্তিক নির্দেশনা, 5 কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা, 6 একনায়কত্ব নির্দেশনা, 7 বিশেষ শিক্ষামূলক নির্দেশনা। প্রিয় শিক্ষার্থী, নির্দেশনা দানের কৌশল বা নির্দেশনা কৌশলটা আমরা কীভাবে বুঝতে পারলাম যে সাধারণত অধীনস্থ কর্মকর্তা তার অধীনে যে সকল অধস্তন বা নিচের কর্মীরা থাকবে তাদের করণীয় কাজ সম্পর্কে কীভাবে নির্দেশ দেওয়া হবে সেই কৌশল সম্পর্কে বলা হয়েছে। সেটি 7 প্রকার: আদেশ বা নির্ধারিত নির্দেশনা, তত্ত্বাবধান নির্দেশনা, যোগাযোগ ভিত্তিক নির্দেশনা, নেতৃত্ব ভিত্তিক নির্দেশনা, কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা, একনায়কত্ব নির্দেশনা এবং 7 শিক্ষাদানমূলক নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই নির্দেশনা কিভাবে হয় সে সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে ভিডিও স্ক্রিনে দেখব। আদেশ বা নির্ধারিত নির্দেশনা, যে নির্দেশনা আগে থেকে নির্ধারণ করা থাকে এবং প্রতিষ্ঠানের কর্মীরা তা বারবার অনুসরণ করে থাকে তাকে আদর্শমূলক নির্দেশনা বলে। যেমন কোনো কর্মী অফিসে আসতে না পারলেও উপস্থিত নির্বাহীকে জানানো, পরে ছুটি আবেদন জমা দেওয়া। এই যে আদর্শ বা নির্ধারিত নির্দেশনা, এটা আমরা কীভাবে বুঝতে পারতেছি যে যে নির্দেশনা আগে থেকে নির্দেশ করা হয়, যে নির্দেশনা আগে থেকে নির্ধারণ করা থাকে এবং প্রতিষ্ঠানের কর্মীরা তা বারবার অনুসরণ করে থাকে তাকে আদর্শ নির্দেশনা বলে। যেমন কোনো কর্মী অফিসে আসতে না পারলেও উপস্থিত নির্বাহীকে জানানো এবং পরে ছুটি আবেদন জমা দেওয়া। তাহলে আমরা কী বললাম? আদর্শমূলক বা নির্দেশনা হচ্ছে কি, যে নির্দেশনা আগে থেকে নির্ধারণ করা থাকে এবং প্রতিষ্ঠান কর্মীরা তা বারবার সেটা অনুসরণ করে থাকে তাকে আধুনিক নির্দেশনা। এই নির্দেশনা আওতায় একাধিকবার একের পর এক সেই আলোকে কাজ করতে থাকে বা কাজ হয়ে থাকে, আর সেটি আছে আদর্শ বা নির্ধারিতমূলক নির্দেশনা। নেক্সট আমরা জানব তত্ত্বাবধানমূলক নির্দেশনা। প্রিয় শিক্ষার্থী, তত্ত্বাবধানমূলক নির্দেশনা হচ্ছে কি, সাধারণত তত্ত্বাবধান নির্দেশনা হচ্ছে এমন একটি নির্দেশনা যে একজন অধীনস্থ কর্মকর্তা তার অধীনের কর্মীদের কাজ করানো সম্পর্কে যে নির্দেশনা প্রদান করবে সেটা তত্ত্বাবধান নির্দেশনা। তাহলে আমরা দেখি যে যে নির্দেশনায় নির্বাহী সশরীরে উপস্থিত হয়ে কর্মীদের পরামর্শ দিয়ে কাজ করিয়ে নেন তাকে তত্ত্বাবধানমূলক নির্দেশনা বলে। এখানে কর্মী এবং কর্মকর্তা উভয় সশরীরে উপস্থিত থেকে তাদের করণীয় কাজ তদারকি করতে হবে। কাজের কোনো ভুল ত্রুটি তা সাথে সাথে শুধরিয়ে দেওয়া হয় এবং সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, ফোরম্যান ইত্যাদি নিম্ন স্তরের ব্যবস্থাপনা তত্ত্বাবধান নির্দেশনা দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে তত্ত্বাবধান নির্দেশনা আমরা কী বললাম? যে নির্দেশনা নির্বাহী সরাসরি উপস্থিত হয়ে কর্মীদের পরামর্শ দিয়ে কাজ করে নেন তাকে তত্ত্বাবধান নির্দেশনা বলে। কাজের কোনো ভুল ত্রুটি তা সাথে সাথে শুধরিয়ে দেন সুপারভাইজার, শাখা ব্যবস্থা, ফোরম্যান ইত্যাদি
নিম্ন স্তরের ব্যবস্থাপকরা তত্ত্বাবধান নির্দেশনা দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা তত্ত্বাবধান নির্দেশনা সম্পর্কে জানতে পারলাম। নেক্সট আমরা জানবো যোগ্যতা ভিত্তিক নির্দেশনা। নির্বাহী বা নেতা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সাথে সংযোগ রক্ষার জন্য যে সব কাজ করে থাকে তাকে যোগ্যতা ভিত্তিক নির্দেশনা বলে। এ ধরনের নির্দেশনা এদের নির্দেশনার সাথে প্রতিষ্ঠানের সব স্তরের ব্যবস্থাপকরা জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যোগ্যতামূলক নির্দেশ হচ্ছে কি? নির্বাহী বা নেতা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সাথে সংযোগ রক্ষার জন্য যে সব কাজ করে থাকে তাকে যোগ্যতা ভিত্তিক নির্দেশনা বলে। এই ধরনের নির্দেশনার সাথে প্রতিষ্ঠানের সব স্তরের ব্যবস্থাপক জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যোগ্যতা নির্দেশনা সম্পর্কে আমরা যে ধারণা পেলাম তাতে আমাদের বুঝতে আর সমস্যা হবে বলে মনে হয় না। নেক্সট আমরা জানবো নেতৃত্বভিত্তিক নির্দেশনা। নেতা তার অনুসারী বা দলীয় সদস্যদের উপর কর্তৃত্ব বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যে নির্দেশ প্রদান করেন তাকে নেতৃত্বভিত্তিক নির্দেশনা বলে। প্রিয় শিক্ষার্থী, নেতৃত্বভিত্তিক নির্দেশনাটা আমরা আরেকটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে কি? নেতা তার অনুসারী দলদের উপরে কর্তৃত্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যে নির্দেশ প্রদান করেন তাকে নেতৃত্বভিত্তিক নির্দেশনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইহা 4 প্রকার, যথা স্বৈরতান্ত্রিক নির্দেশনা, পিতৃসুলভ নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা এবং মুক্ত বা লাগামী নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নেতৃত্বভিত্তিক নির্দেশনা বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। নেতা তার দলীয় সদস্যদের উপর কর্তৃত্ব বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যে নির্দেশ প্রদান করে থাকেন তাকে নেতৃত্বমূলক নির্দেশনা বলে। ইয়া সাধারণত 4 প্রকার: স্বৈরতান্ত্রিক নির্দেশনা, তাহলে ইহা 4 প্রকার, যথা স্বৈরতান্ত্রিক নির্দেশনা, পিতৃসুলভ নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা, মুক্ত ও লাগামী নির্দেশনা। নেক্সট আমরা জানব স্বৈরতান্ত্রিক নির্দেশনা। যে নেতৃত্বের নেতা সব ক্ষমতা নিজের হাতে রেখে সকল কাজ পরিচালনা নিয়ন্ত্রণ করেন তাকে স্বৈরতান্ত্রিক নির্দেশনা বলে। এক্ষেত্রে নেতা কর্মীদের উপরে জোর করে কাজ আদায় করে নেন, কর্মীদের মতামতের কোনো গুরুত্ব থাকে না। প্রিয় শিক্ষার্থী, স্বৈরতান্ত্রিক নির্দেশনাটা আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি। তা হচ্ছে কি? যে নেতৃত্বের নেতা সব ক্ষমতা নিজের হাতে রেখে সকল কাজ পরিচালনা করেন তাকে স্বৈরতান্ত্রিক নির্দেশনা বলে। এক্ষেত্রে নেতা কর্মীদের উপর জোর করে কাজ আদায় করেন এবং কর্মীদের মতামতের কোনো সুযোগ থাকে না। আর এই ধরনের যে নেতৃত্ব সেটা আছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। নেতা সবসময় কর্মীদের উপরে অমানবিক অবিবেচনা করে অবিবেচকভাবে তাদের ক্ষমতাটা কর্মীদের উপর প্রয়োগ করে। কারণ কর্মীরা অধীনস্থ কর্মকর্তার অধীনে কাজ করে, তাদের মতামত বা তাদের কাজের যে বিষয় সেটা কোনো গুরুত্ব আসে না ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটে। কেননা তারা নিচের কর্মীরা, তাদের মতামতের কোনো স্বাধীনতা নেই আর স্বাধীনতা দেওয়া হয় না। নেতা যেটা করবে কর্মীদেরকে অবাধে সেটা মেনে নিতে হয়। আর এটি স্বৈরতান্ত্রিক নির্দেশনার প্রকাশ। নেক্সট আমরা জানব
পিতৃসুলভ নির্দেশনা। নেতার করণীয় কাজ নিজের হাতে না রেখে তার কর্মীদের উপর ছেড়ে দিয়ে পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকে, তাকে পিতৃসুলভ নির্দেশ বলে। এক্ষেত্রে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পিতৃসুলভ নির্দেশনা নেতার করণীয় কাজ নিজের হাতে রাখবে না। তাহলে কি করবে? সে কাজটা তার অধ্যক্ষ কর্মীদেরকে ছেড়ে দেবে, দিয়ে তিনি সন্তানদের উপরে দায়িত্ব যারা মনে করে, ঠিক তেমনি নেতা তার অধীনে কর্মীদেরকে সন্তান মনে করে তাদের কাছে করণীয় কাজ সম্পর্কে ক্ষমতা দিয়ে দেয়, দায়িত্ব দিয়ে দেয়। সেই আলোকে কর্মীরা কাজ করে থাকে। আর এক্ষেত্রে কর্মীরা প্রতিষ্ঠানকে তাদের নিজের মনে করে, কেননা তার উচ্চতর কর্মকর্তা তার প্রতি আস্থা বিশ্বাস রেখে তারপর দায়িত্ব দিয়ে দিয়েছে। আর সেই আস্থা বিশ্বাসকে মর্যাদা রাখতে দিয়ে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে তারা সেই কাজটা করে থাকে। আর একটি পিতৃসুলভ নির্দেশনা একটি বই প্রকার। নেক্সট আমরা জানব পরামর্শমূলক নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরামর্শ নির্দেশনা যে নেতৃত্বের কর্তৃত্ব ক্ষমতা নিজের হাতে না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে কাজ পরিচালনা করে, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এক্ষেত্রে কর্মীদের মতামতের সুযোগ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মীদের করণীয় কাজ সম্পর্কে পূর্বে থেকে আলোচনা করে একে অন্যের সাথে মত বিনিময় করে পরামর্শ করে করণীয় কাজ কর্মীদের দ্বারা করাই না ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক। কিন্তু তার আগে ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মীদের সাথে করণীয় কাজ সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা পরামর্শ করে সে কাজটা করেন। ইহাতে কি হয়? কর্মীর সাথে কর্মকর্তার একটা সুসম্পর্ক তৈরি হয়, যাতে কর্মকর্তা কর্মীর মধ্যে কোনো বাধা বিপত্তি থাকে না কাজ করার ক্ষেত্রে। তাই পরামর্শ নির্দেশনা একটি উত্তম নির্দেশনা পন্থা বা পদ্ধতি, যাতে কর্মকর্তা কর্মীর মধ্যে কোনো বিরোধ, রাগ, ক্ষোভের সৃষ্টি হয় না। কেননা এখানে পরস্পরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা কাজটা করে থাকে, আর কাজটা সঠিক সুন্দরভাবে হয়। আর পরামর্শ নির্দেশনা এইভাবে কর্মীদের মধ্যে কাজের প্রতি আস্থা বিশ্বাস তৈরি হয়। নেক্সট আমরা জানব লাগামহীন বা মুক্ত নির্দেশনা। যে নেতৃত্বে নেতা সকল দায়িত্ব কর্মীদের উপরে ছেড়ে দিয়ে কর্মবিমুখ থাকেন, তাকে মুক্ত বা লাগামহীন নির্দেশনা বলে। এ ধরনের নেতৃত্বে প্রতিষ্ঠানে সবসময় বিশৃঙ্খলা দেখা দেয়, নেতা নিকট কর্মীদের কোনো জবাবদিহিতা থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মুক্ত বা লাগামহীন নির্দেশনা এটি একটি প্রতিষ্ঠানের জন্যই যেমনি ক্ষতিকর তেমনি উপকার। তাহলে উপকারের চেয়ে ক্ষতির দিকটা বেশি, কেননা এখানে নেতা দায়িত্ব পালন করতে সকল দায়িত্ব কর্মীদের উপরে ছেড়ে দিয়ে নেতা কর্মবিমুখ থাকেন। কেননা নেতা অনেকটা কাজ থেকে এড়িয়ে দিয়ে তাদের অধ্যক্ষ কর্মীদের উপর ছেড়ে দেন, দিয়ে কর্মীরা তাদের ইচ্ছা মতন কাজ করে থাকে। কেননা এখানে নেতা তার কর্মীদের কাছে জবাবদিহি করে না, আর কর্মীরা নেতার কাছে জবাবদিহি করে না। যার কারণে এই ধরনের নির্দেশনা বেশিরভাগ সময় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা যায় এই মুক্ত বা লাগামহীন নির্দেশনা প্রদানের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আশা করি মুক্ত বা লাগামহীন নির্দেশনা বুঝতে পেরেছি। তারপরও আমি তোমাদেরকে আবার সুন্দর করে বলার চেষ্টা করতেছি, যে নেতৃত্বে নেতার সকল দায়িত্ব কর্মীদের উপরে দিয়ে নেতা কাজ থেকে দূরে থাকেন বা কর্মবিমুখ থাকেন, তাকে মুক্ত বা লাগামহীন নির্দেশনা বলে। এ ধরনের নেতৃত্বে প্রতিষ্ঠান সবসময় বিশৃঙ্খলা দেখা দেয়, নেতা কর্মীদের নিকট কোনো জবাবদিহি করেন না। নেক্সট আমরা জানবো কল্যাণমূলক
নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কল্যাণমূলক নির্দেশনা কি? যে পদ্ধতিতে নির্বাহী ব্যবস্থাপক কাজ শুরু করার আগে কর্মীদের নিকট নির্দেশনার কারণ ব্যাখ্যা করেন তাকে কারণমূলক নির্দেশনা বলে। প্রিয় শিক্ষার্থী, কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা, কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা এখানে কি বলা হচ্ছে? যে পদ্ধতি নির্বাহী তার ব্যবস্থাপক কাজ শুরু করার আগেই কর্মীদের নিকট নির্দেশনার কারণ ব্যাখ্যা করেন তাকে কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা বলে। এক্ষেত্রে কর্মীদের কাজের ব্যাপারে কোনো আপত্তি থাকে না, কেননা কর্মীরা কি কাজ করবে, কেন করবে, কত সময় করবে ইত্যাদি বিষয় কর্মকর্তা কর্মীদেরকে ব্যাখ্যা করে থাকেন, বর্ণনা করে থাকেন, যেন তাদের করণীয় কাজ করতে দিয়ে তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। সেক্ষেত্রে বিশদ কারণ ব্যাখ্যা করে কর্মকর্তা তার কর্মীদেরকে বুঝাই দেন। তাই কারণ ব্যাখ্যা নির্দেশনা কর্মীদের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আপত্তি থাকে না। নেক্সট আমরা জানব এক নেতৃত্ব নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক নেতৃত্ব নির্দেশনা একজন নির্বাহী আদেশ নির্দেশ তার অনুসারীরা বিনা বাক্য মেনে নিতে বাধ্য থাকে তাকে এক নেতৃত্ব নির্দেশ বলে। এ ধরনের নির্দেশনায় সামরিক ক্ষেত্রে ব্যাপক প্রচলন দেখা যায়। নির্বাহীদের স্বেচ্ছাচারিতার প্রবণতা এক্ষেত্রে বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নেতৃত্ব নির্দেশনা বলতে এক দেশ এক রাজা প্রজাদের উপরে যে পাশবিক নির্যাতন চলে আর বিনা দ্বিধায় প্রজারা মেনে নিতে বাধ্য, সেইটা হচ্ছে এক নেতৃত্ব শাসন ব্যবস্থা বলে। এক্ষেত্রে নির্দেশনা দানের ক্ষেত্রে অধীনস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের অধীনে যত কর্মী থাকবে নেতার অধীনে, সে যে কাজ করতে বলবে বিনা বাক্যে মতের বিরুদ্ধে চলে গেলেও সে কাজ করতে বাধ্য থাকে এবং মেনে নিতে হবে। কোনো রকম ওজোর আপত্তি থাকবে না, থাকলেও তা কাজে আসবে না। এই ধরনের যে নির্দেশনা পদ্ধতি সেটা হচ্ছে এক নেতৃত্বের নির্দেশনা বলে। এইখানে কর্মীর শারীরিক মানসিক সমস্যা দেখার কোনো বিষয় থাকে না, কাজ দেশে করতে হবে, করাইয়েই ছাড়বে। এই যে এক নেতৃত্ব নির্দেশনা এটি কর্মীর উপরে বর্তায় আর কর্মী করতে বাধ্য থাকে। এই ধরনের নির্দেশনা কর্মীদের মতামত, কর্মীদের শারীরিক মানসিক সমস্যার বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে তাদের করণীয় কাজ নেতা অবশ্যই কর্মীদের দ্বারা করাই নিয়েই থাকবে, আবার করতেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এক নেতার নির্দেশের বিষয়ে আমরা যে বিষয়গুলো জানলাম তা আমি আবারও বলছি। একজন নির্বাহী আদেশ নির্দেশ তার অনুসারীরা বিনা বাক্য মেনে নিতে বাধ্য থাকবে তাকে এক নেতৃত্ব নির্দেশনা বলে। আর এ ধরনের নির্দেশনা সামরিক ক্ষেত্রে ব্যাপক প্রচলন দেখা যায়। নির্বাহীদের স্বেচ্ছাচারিতার প্রবণতা এক্ষেত্রে বেশি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে দেখব বিশেষ কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা। কর্মীদের এমনভাবে নির্দেশ দেওয়া হয় যাতে নির্বাহী সম্পর্কে সামান্যতম অসন্তুষ্ট বা দ্বিমত পোষণ করে না। নির্বাহী ধীরে ধীরে ওই কৌশলে উদ্দেশ্য অর্জনের কর্মীদের আগ্রহী করে তোলেন। এক্ষেত্রে কর্মীরা অন্ধবিশ্বাস করে চলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিষয়টা আমি তোমাদেরকে আরও একটু সুন্দর করে বলার চেষ্টা করতে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। বিশেষ শিক্ষাদানমূলক নির্দেশনা কর্মীদেরকে এমনভাবে নির্দেশনা দেওয়া হয় যাতে নির্বাহীদের সম্পর্কে সামান্যতম অসন্তুষ্ট বা দ্বিমত পোষণ করেন না।
নির্বাহীরা ধীরে ধীরে এই কৌশলে উদ্দেশ্য অর্জনের জন্য কর্মীদেরকে আগ্রহী করে তোলেন। এক্ষেত্রে কর্মীরা অন্ধবিশ্বাস করে কাজ করেন। আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। এমনভাবে কর্মীদেরকে শিক্ষা দেওয়া হয় বা এমন কর্মীদের অনুগত করা হয় যাতে কর্মীরা বিনা বাক্যে কোনো ওজোর আপত্তি ছাড়া নেতার সম্পর্কে তাদের কোনো ভুল ধারণা থাকবে না, আর ভুল ধারণা করবে না। কেননা তাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে অধীনস্থ কর্মীরা নেতার সম্পর্কে কোনো রকম ওজোর আপত্তি বা অসন্তুষ্ট না থেকে তাদের করণীয় কাজ বিনা বাক্যে বিনা দ্বিধায় কর্মীরা করে থাকেন। নেতা বা নির্বাহীর পরে আস্থা বিশ্বাস ভালোবাসা রেখে তারা বিনা বাক্যে অন্ধবিশ্বাসের মতো কাজ করে থাকে না, কাজ করে। কেননা সে মনে করে বা সে মনে করে বা মনে করে নেয় যে আমার বস বা আমার স্যার আমার প্রতি কোনো খারাপ কিছু করবে না, বরঞ্চ আমার ভালোটাই করতে চায় বা ভালোটা করবে বলে সে বিশ্বাস আস্থা রেখে নেতার কাজগুলো অবাধে করে যায় এবং করতে থাকে। আর এই ধরনের যে নির্দেশনা পদ্ধতি সেটা হচ্ছে বিশেষ শিক্ষাদানমূলক নির্দেশনা। আর এটি নেতা কর্মীর মধ্যে একটা সুসম্পর্ক থাকে, তাই কর্মীরা নেতার প্রতি আস্থা রেখে তার করণীয় কাজ করে থাকে। আর এই কৌশলটা নেতা কর্মীদের কাছ থেকে আদায় করে নেন অনেকগুলো গুণের মাধ্যমে। এখানে নেতারও বেশ কিছু স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, আর কর্মী সেটা মনে করে যে আমার অধীনস্থ কর্মকর্তা বস আমার সাথে কোনো খারাপই করতে পারবেন না, করে না, কেননা তার মধ্যে সেই ধরনের কোনো খারাপই নেই। এই বিশ্বাসটা নেতার প্রতি কর্মীদের থাকে। সেক্ষেত্রে কর্মকর্তা অন্তত কর্মীদের এই কৌশল প্রয়োগ করে কাজ করে নেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি নির্দেশনার কৌশল সম্পর্কে জানতে পেরেছি। নেক্সট আমরা জানব মূল্যায়ন, ইভ্যালুয়েশন। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল্যায়ন সম্পর্কে দেখলাম যে যতগুলো ক্লাস আমরা করেছি, আজকে যতগুলো বিষয় আমরা জানেছি, এর থেকে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি নির্দেশনা কি। তোমরা উত্তর করবে, আশা করি তোমাদের উত্তর করতে সমস্যা হবে না। একটি প্রতিষ্ঠান নির্দেশনা গুরুত্বপূর্ণ করে ব্যাখ্যা করো। যদিও তোমরা বলতে পারবে, তারপর আমি নির্দেশনা কি সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতেছি। প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীদের করণীয় কাজ সম্পর্কে আদেশ, নির্দেশ, অনুরোধ, পরামর্শ ইত্যাদির মাধ্যমে যে নির্দেশ দেওয়া এবং সেই আলোকে যে কাজ করা হয় এবং কাজ হয়ে থাকে সেটিকে বলে নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নির্দেশনা কি আমরা বললাম? ঊর্ধ্বতন কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মীদের করণীয় কাজ সম্পর্কে যে আদেশ, নির্দেশ, অনুরোধ, পরামর্শ ইত্যাদির মাধ্যমে যে নির্দেশ প্রদান করা হয় এবং সেই আলোকে কাজ হয় বা হতে হবে বা হয়েছে, এই ধরনের যে বিষয় সেটা হচ্ছে নির্দেশনা বলে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা বলছি একটি প্রতিষ্ঠানের নির্দেশনা গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো বা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো উদ্দেশ্য অর্জনের জন্য আমাদের পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা করার জন্য বেশ কিছু বিষয় আমাদের থাকে, যেমন কোনো কাজ করার জন্য 4টি উপাদান থাকে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন, এই 4টি উপাদান নিয়ে আমাদের উদ্দেশ্য অর্জন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা 4টি উপাদান কী পেলাম? ল্যান্ড পেলাম, লেবার পেলাম, ক্যাপিটাল পেলাম, আর অর্গানাইজেশন 4টি সমন্বিত রূপ কী বলে? অর্গানাইজেশন। তা এখন আমার সব কিছু আছে, ল্যান্ড আছে, ক্যাপিটাল আছে, অর্গানাইজেশন, বাট আমার এখানে কিন্তু লেবার নাই। তাই লেবার বলতে কর্মী। তাহলে এরপরে আমরা কর্মীটা জোগাড় করলাম বা সংগ্রহ করলাম, কর্মী পেলাম।
কর্মী যথাভাবে উদ্দেশ্য অর্জন করার জন্য যথাভাবে সব কিছু আমার ঠিকঠাক আছে, নেতা আছে, কর্মী আছে, কিন্তু নেতা যদি করণীয় কাজ সম্পর্কে কর্মীদের যদি নির্দেশ না করেন, না বলেন, তাহলে ওই কাজ কি হবে? নিশ্চয় হবে না। তাই নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মীরা করণীয় কাজ সম্পর্কে তারা জানবে এবং শরীরে কাজ করবে। তাই নির্দেশ যদি না দেয় তাহলে কর্মীরা কখনো কাজ করতে পারবে না। তাই নির্দেশনা করণীয় কাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা নির্দেশ প্রদান যদি না করা হয় আর সে কাজ কখনো হতে পারে না। আর নির্দেশনা যদি সুষ্ঠু, সুন্দর, সঠিক না হয় তাহলে কর্মীরা কাজ করতে পারবে না, বুঝতে পারবে না। তাই নির্দেশনা কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ। আর প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল অমঙ্গল বহন করবে সুষ্ঠু, সুন্দর নির্দেশনা পদ্ধতি নির্দেশ প্রদানের মাধ্যমে। তাই নির্দেশনা একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আমরা নির্দেশনা কি আর নির্দেশনা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কারণে আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা জানব হোমওয়ার্ক। পরামর্শমূলক নির্দেশনা কি? পরামর্শ নির্দেশনার গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরামর্শমূলক নির্দেশনা কি, পরামর্শের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে শিখেছি। আশা করি এই পর্যন্ত যতগুলো আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, সেগুলো আমরা সুন্দর করে বুঝতে পারেছি। আরও বোঝার চেষ্টা করব। আর বোঝার জন্য আমাদের অবশ্যই স্ব বিষয়ে স্যারদের সাথে যোগাযোগ রাখবো এবং স্যারদের ক্লাসগুলো ফলো করব এবং স্ব অনলাইন ক্লাসগুলো আমরা সুন্দরভাবে নোট করব, জানবো, শুনবো, প্রয়োজনের বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করবো নোটের মাধ্যমে করে। পরবর্তীতে স্যারদেরকে যোগাযোগ রাখবো। স্যারদের ইমেল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা হলে যোগাযোগ করবা। আর বই তোমরা অবশ্যই বই পড়বা। বই না পড়লে তোমরা অনলাইনে ক্লাসগুলো যথাভাবে বুঝতে পারবে না, কারণ বইয়ের বিকল্প নাই। বই না পড়লে এই স্যারেদের ক্লাসগুলো সুন্দর করে বুঝতে পারবে না। তোমরা একটু বই পড়বা, বই পড়ার সাথে সাথে স্যারেদের অনলাইনে ক্লাসগুলো দেখবা, শুনবা, বুঝবা। আশা করি তোমরা সেটা ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারবা। আল্লাহ যতদিন আমাদেরকে সুস্থভাবে ক্লাসের পাঠদানের সুযোগ না হয় ততদিন আমরা অনলাইনে ক্লাসগুলো সুন্দর করে দেখবো, শুনবো, বুঝবো। তাই বলে আমরা বাড়িতে অলসভাবে বসে থাকবো না, আমরা ক্লাসগুলো সুন্দর করে দেখবো এবং বইয়ের সাথে মিলাই বইগুলো একটু আয়ত্ত করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্ব বিষয়ে স্যারদের অনলাইন ক্লাসগুলো দেখতেছো, শুনতেছো, বুঝতেছো। আর বাড়িতে অবস্থান করবা, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে হবে না। স্বাস্থ্যবিধি যতবার মেনে চলবা। আর যদি বাইরে হতে হয় তাহলে আমরা অবশ্যই মাস্কটা সাথে নিয়ে বাইরে হব, কেননা স্বাস্থ্যবিধি তুমি যত মানলে তাহলে তুমি মানলে, আমি মানলাম, অপরজন মানলে, তাহলে এইভাবে আমাদের স্বাস্থ্যবিধি মানা হবে। তাই আমি আজ আর তোমাদের সাথে বেশি সময় নষ্ট করবো না। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ।